300 সিটের পার্লামেন্টে 150 জনের বেশি 151 জন কেন নারী প্রতিনিধি থাকবে না, আমি সেই প্রশ্ন। যে আমাদের এখানে ম্যাট্রিয়ার্কাল সোসাইটি না থাকলেও কাগজে কলমে মায়েরা অনেক কিছু নিয়ন্ত্রণ করে। 2020 সালের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের অন্তত শতকরা 30% যে অফিস বেয়ারার তার নারী হতে হবে। এখানে প্রায় 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ নারী শ্রমিক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে, যে গার্মেন্টস হচ্ছে বাংলাদেশের অর্থনীতির একটা অত্যন্ত শক্তিশালী একটি ধারক বাহক। আমি বলেছিলাম আমি তো এই গল্প শুনতে চাই না। বাংলাদেশের গার্মেন্টে 40 লক্ষ নারী শ্রমিক কাজ করে বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, আমি সেটা শুনতে চাই না। আমি যেটা শুনতে চাই যে বাংলাদেশের জনসংখ্যার, যদি অনেকে বলেছেন, আজকে বলেছেন অর্ধেক নারী নয়, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, এবং সেইখানে 300 সিটের পার্লামেন্টে 150 জনের বেশি 151 জন কেন নারী প্রতিনিধি থাকবে না, আমি সেই প্রশ্ন। আমি জানি এটা অনেকে হয়তো বলবেন অবান্তর, অবাস্তব, অনেক প্রশ্নই আসবে, কিন্তু অবান্তর অবাস্তব নয়। রুয়ান্ডার উদাহরণ তো আপনারা একটু আগে দেখেছেন, আজকের যিনি কিনোট স্পিকার তিনি সেটা উপস্থাপন করেছেন। কাজে কোনো কিছুই অবাস্তব নয়। এখানে মূল জিনিসটা হচ্ছে যে সমাজ ব্যবস্থা, এবং একজন বক্তা বোধহয় নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে আমাদের মানসিকতার যে সমস্যা, সেই মানসিকতার সমস্যাটি যদি আমরা দূর করতে পারি এবং আজকে এই সমাজ ব্যবস্থাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু এই নারী মুক্তি, নারী আন্দোলন, নারী শক্তি, নারীর সমতা, এইসব সেমিনার বক্তৃতা করে কোনো লাভ হবে না। আমাদের অন্তর থেকে সেই পরিবর্তনটি আনতে হবে, আমি বিশ্বাস করি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা বলা হয় যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। আমরা জানি যে বার্মার উদাহরণটা জানি, ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, এটা জানি আমরা। তো পুরুষ শাসিত সমস্যা, আজকে যে উদাহরণটি আজকে যারা মাসুদ সাহেব, যে তিনি অত্যন্ত চমৎকারভাবে তার মায়ের উদাহরণ দিয়ে আমাদের বলেছেন, যে আমাদের এখানে ম্যাট্রিয়ার্কাল সোসাইটি না থাকলেও কাগজে কলমে মায়েরা অনেক কিছু নিয়ন্ত্রণ করেন। যারা পর্দার অন্তরালে নিয়ন্ত্রণ করেন, তারা আজকে পর্দার বাইরে এসে কেন নিয়ন্ত্রণ করতে পারবেন না? এটা কোনো যুক্তির কথা নয়, তারা অবশ্যই পারবেন। কিন্তু আমরা গায়ের জোরে, আমি এই শব্দটি ব্যবহার করছি, আমরা গায়ের জোরে কিন্তু মেয়েদের বঞ্চিত করে রেখেছি, এই সত্যটি স্বীকার করতে হবে। এবং আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি শেষ করে দিচ্ছি। সর্বশেষ এটুকু বলবো যে বিভিন্ন পদ্ধতির কথা আলোচিত হয়েছে, এখন কোনোটাই কিন্তু ফুল প্রুফ নয়, কোনোটাই না কোনো ডিফেক্ট আছে। আমাদের মূল যে সিদ্ধান্ত নিতে হবে, আমি মনে করি 2026 সালের ফেব্রুয়ারিতে যে আগামী যে নির্বাচনটি আছে, আমাদের সব রাজনৈতিক দলগুলোর একটা সচেতন সিদ্ধান্ত নিতে হবে। আমি এটা বিশ্বাস যে আমরা যত বেশি সংখ্যক নারী প্রার্থী দিতে পারি, আমার মনে হয় সেই সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, আইন করেও কিন্তু সমাধান হয় না। একটা আইন করা হয়েছিল, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার আমাদের যেটা, বা আরপিও যেটা বলা হয়। আরপিওতে বলা হয়েছিল যে 2020 সালের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের অন্তত শতকরা 30% যে অফিস বেয়ারার তার নারী হতে হবে। কোনো রাজনৈতিক দল এটা করেনি। সরকারি দলের ছিল, যেটা আওয়ামী লীগ এখন হয়তো নন ফাংশনাল বা হয়তো নিষিদ্ধ, সেই রাজনৈতিক দল সরকারের থেকেও তারা করেনি এটা, আর অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারাও সেটা করেনি। এবং খুব চমৎকার একটা যুক্তি দেওয়া হয় যে আমরা যোগ্য মেয়ে খুঁজে পাই না। আরে বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী, যোগ্য মেয়ে খুঁজে পাওয়া যাবে না, এইটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। হতে পারে লেখাপড়ার দিক থেকে হয়তো মেয়েরা অনেকটা পিছিয়ে আছে, কিন্তু রাজনীতি হওয়ার জন্য তো পিএইচডি ডিগ্রিধারী আমার মতো বোকা রাজনীতিক এরকম পিএইচডি ডিগ্রিধারী হওয়ার দরকার নেই। গ্রামে অনেক শক্তিশালী নারীরা রয়েছেন যারা নিজের অধিকারের কথা বলে থাকেন, কিন্তু বড় জিনিস হচ্ছে যে সেই সুযোগটা থেকে এই পুরুষ শাসিত সমাজ জোর করে নারীদের বঞ্চিত করে রেখেছে। আমি বিশ্বাস করি সেই বেড়াজাল থেকে মেয়েদের বের হয়ে আসতে হবে। তবে এই কথাও সত্য, আমি সেটা শেষ কথা এটা বলবো যে এই আন্দোলনে শুধু মেয়েরা নয়, মেয়ে এবং নারী এবং পুরুষ উভয় মিলিতভাবে সেই জিনিস ছিঁড়তে হবে, যেভাবে বাংলাদেশে মেয়েদের অধিকার সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে। আমি সেই প্রত্যাশা